আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে আমরা এখানে সমবেত হওয়ার কারণ হচ্ছে এই স্বৈরাচারী সরকার কর্তৃক নির্দেশ হয়ে আমাদের এই বিচারালয় থেকে একটি পরবর্তী রায় কয়েকদিন আগে ঘোষিত হয়েছে, যেখানে আমাদের প্রান্তীয় নেতা, এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান এবং আমার সহধর্মিনী জুবাইদা রহমানের বিরুদ্ধে পরবর্তী রায় ঘোষণা করা হয়েছে। আমরা র্যাবের পক্ষ থেকে এই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ঘোষণা করতে চাই, এই সরকারের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে তারা জগদ্দল পাথরের মতো চেতে বসেছে, তাদেরকে অবশ্যই ক্ষমতা থেকে নামাতে হবে। তা না হলে এই ধরনের তারা এই ধরনের অপকর্ম করে যাবে। এবং বিএনপি কর্তৃক ইতিমধ্যে ঘোষিত হয়েছে এই সরকারের বিরুদ্ধে এক দফা আন্দোলন, সরকার পতনের আন্দোলন। আমরা বলতে চাই, র্যাবের পক্ষ থেকে, চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা শপথ নিচ্ছি, এই বিএনপি ঘোষিত আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে অতীতের মতোই আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব এবং এই স্বৈরাচারকে সরানোর জন্য যা যা করণীয় আমরা চিকিৎসক সমাজের পক্ষ থেকে সেই ব্যাপারে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখবো। এই আন্দোলনে সবাইকে অংশগ্রহণের জন্য আমি আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, জয় জিন্দাবাদ। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ডক্টর বিভিন্ন বাংলাদেশ সংগ্রামী মহাসচিব ডাক্তার মোহাম্মদ আতিফ সালাম, ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম। এর মধ্যে আপনাদের সামনে বক্তব্য করে আসছেন ডক্টর বিভিন্ন বাংলাদেশ তাদের কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল হাসান। ডাক্তার আবুল হাসান। আজকে ডক্টর আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি ডক্টর বাংলাদেশ ব্যাংকের নির্বাচিত সভাপতি, সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন রশিদ, ডক্টর বাংলাদেশ ব্যাংকের সম্মানিত মহাসচিব প্রফেসর ডাক্তার আব্দুল সালাম এবং অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, বিগত কিছুদিন আগে আমাদের কোর্ট থেকে একটা রায় হয়েছে, জজ কোর্ট থেকে একটা ফরমালিটি রায় হয়েছে এবং এটা উদ্দেশ্যমূলক রায় হয়েছিল। আপনারা খেয়াল করবেন যে কত দ্রুততার সময় এবং কত অনিয়ম করে এই রায় দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন, আমাদের এখানে বিশিষ্ট সাংবাদিকবৃন্দ আছে, বিভিন্ন কমিউনিস্টিক মিডিয়ার আপনারা সদস্যবৃন্দ আছেন। আপনারা নিজেরাই তুলে ধরেছেন যে কোর্টের সময় অতিক্রান্ত হওয়ার পরেও এই রায়ের জন্য শুনানি হয়েছে এবং অল্প কয়েকজন নির্ধারিত এবং নির্বাচিত লোকজনের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করে এই রায় দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিকের অহংকার, এই দেশের আপামর মানুষের আকাঙ্ক্ষার প্রতি, বাংলাদেশের ভবিষ্যৎ নেতা দেশনায়ক জনাব তারেক রহমান এবং বিশ্বের উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বিশিষ্ট কার্ডিওলজিস্ট, যিনি আমাদের দেশের মাথা উঁচু করে সবার মধ্যে প্রথম হয়েছেন, সেই বিশিষ্ট কার্ডিওলজিস্ট, আন্তর্জাতিক কার্ডিওলজিস্ট ডক্টর জুবাইদা রহমানের ভাবমূর্তি, তার পারিবারিক ভাবমূর্তি নষ্ট করার জন্য আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং বর্তমান সরকারের যারা দালালি করে এই ধরনের রায় দিচ্ছেন, তাদের প্রতি ডক্টর বাংলাদেশের পক্ষ থেকে আমরা বজ্রকণ্ঠে উচ্চারণ করতে চাই, আপনারা যদি অবিলম্বে এই ধরনের রায় বন্ধ না করেন, বাংলাদেশের আপমর জনতা এই রায় প্রতিরোধ করার জন্য যা যা করার তা করবে ইনশাল্লাহ। আন্দোলন সংগ্রামে এই সরাসরি সরকারকে হটানোর জন্য আপনাদের সাথে ডক্টর বাংলাদেশ একসাথে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জয় জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার আবুল হাসান। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন পৌরসভার অফিসার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সম্মানিত আহ্বায়ক জনাবি আইয়া খান। জনাবি আইয়া। আপনারা গতকাল আজকে বৃহস্পতি আয়োজিত মানববন্ধনের সম্মানিত সভাপতি, আন্দোলন সংগ্রামের
রাজপথে লড়াকু সৈনিক, যাকে আমরা সবসময় আমাদের প্রত্যেকটি প্রোগ্রামের জন্য যিনি পরিশ্রম করে আসছেন জনাব আনোয়ার রশিদ নেতৃবৃন্দ, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেতৃবৃন্দ, আজকে এই সরকার বুঝে গিয়েছে যে তারা বেশি দিন থাকতে পারবে না। সেজন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে তারা চাচ্ছে কোন রকমের পার পেয়ে যেন যায়। আমরা সেই তাদেরকে যেন তারা বাংলাদেশ থেকে যেন পলাতে না করে, সেই জন্য আমাদেরকে সবাই সজাগ থেকে তাদেরকে প্রত্যেকটি আছে তাদেরকে যেন আমরা সবাই আন্দোলন সংগ্রাম করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করবো। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য করছি। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ এনপিআর সম্মানিত মহাসচিব জনাব বিপ্লব। বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় ব্যক্তিত্ব, দেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহযোগী রহমানের বিরুদ্ধে যে ফরমাইশের রায়ের প্রতিবাদে ডক্টর বাংলাদেশ ব্যাংক পত্রিকায় দরকার আজকের এই সমাবেশ প্রতিবাদ সমাবেশের সংগ্রামের সভাপতি অথবা ডাক্তার হারুমান রশিদ, আজকের এই সভার সদস্য সচিব দেবের সংগ্রামী মহাসচিব অধ্যাপক আবুল সালাম, সচিব বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী সদস্য সচিব বিশুদ্ধ সাংবাদিক জনাব কাদের গণি চৌধুরী সহ উপস্থিত জাতীয় পেশাজীবী নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমন্ডল, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে মধ্যরাতের ভোটটাঘাটির সরকার, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। এদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে। এদেশের বিচারক যারা তাদের উপরে ফলক রেখে উনি এই কোন ভবন থেকে উনি নির্দেশনা দিচ্ছেন কোন মামলার রায়টি হল মিথ্যা পাতানো মামলায় দেশনায়ক তারেক রহমান এবং জুবাইদা রহমানের যে শাস্তি প্রদান করা হয়েছে, এদেশের 16 কোটি মানুষ সেই রায় সেটাকে প্রত্যাখ্যান করেছে। আমরা এই পরের মাইসের রায় মানব না। আমরা এদেশের দেশকে সমাজের পক্ষ থেকে বলতে চাই, অনতিবিলম্বে এই ফরমাইশের রায় বাতিল করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই ফ্যাসিস্ট হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের মানুষের উপরে যে জুলুম অত্যাচার করছে এবং সমগ্র বাংলাদেশটাকে একটি কারাগারে পরিণত করেছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, সেই ফরমাইশের রায় যদি বাতিল না করা হয় তাহলে এদেশের পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে এবং এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতাকে উৎখাত করবে এবং যতদিন পর্যন্ত হাসিনা সরকার ক্ষমতা থেকে উৎখাত না হয় ততদিন এদেশের রাষ্ট্রপতি থাকবে, পেশাজীবী সমাজ রাষ্ট্রপতি থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, দেশের বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমারও দেশের তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব বিপ্লব। এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সংগ্রামী বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী কার্যকরী কেন্দ্র কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজীমুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি, অতিথিবৃন্দ, আপনারা জানেন যে আজকে কেন মানববন্ধন। আজকে বাংলাদেশে একটি ভোটচোর, স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণতন্ত্র হরণকারী সরকার বসে আছে, যিনি প্রতিদিন দুর্নীতি করছে, মানুষের সম্পদ লুট করছে, মামলা হামলা গুম খুন করে আজকে
এই বর্তমান অবস্থানে পিছিয়ে আছে। তাই আমরা বিরোধী দল বাংলাদেশে চিত্রাম থেকে চতুরিয়া, রূপসা থেকে চতুরিয়া, প্রতিটি মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার ছবি আজকে প্রত্যেকের মুখে ধারণ করেছে, সেই তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশে এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। এই জন্যই আজকে শেখ হাসিনা পরিকল্পিতভাবে আগে জিয়া পরিবারকে বিভিন্নভাবে হাল করার জন্য মামলা দিয়ে আসছে। আপনারা জানেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল এই আওয়ামী লীগের কারো, কিন্তু সেই সময় স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমাদের নেতা তৎকালীন লিডার জিয়াউর রহমান। এই কারণেই গাত্রদাহ এবং তারা মেল কুড়িয়ে বিদেশে চলে গিয়েছিলেন এবং সেই জিয়াউর রহমান পরবর্তীতে এই বাংলাদেশের হাল করে বাংলাদেশকে অনেক উন্নতি নিয়ে গিয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়া তিনি একটা সময় 5টি আসনে নির্বাচন করেছে এবং এই শেখ হাসিনা 3টি আসনে নির্বাচন করে 2টি আসনে হেরে গিয়েছিল এবং খালেদা জিয়া 5টা আসনে নির্বাচিত হয়েছিল। এটাও তার গাত্রদাহ। আজকে যাতে ডাক্তার জুবোদার রহমান আগামী নির্বাচনে না আসতে পারে, প্রধানমন্ত্রী না হতে পারে, সেই জন্য এবং আন্দোলন যখন এই শেখ হাসিনার পায়ের তলে মাটি নেই, দেউলিয়া হয়ে গেছে, পতন সুনিশ্চিত, বাংলাদেশে আর তার অবস্থান হবে না, তখনই এই ধরনের একটি রায় দিচ্ছে। এই রায়ের প্রতি ধিক্কার জানাই এবং স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে সংযুক্ত করে বাংলাদেশ নার্স অ্যাসোসিয়েশনের সভানেত্রী জামিয়া সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত মহাসচিব, ডক্টর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম ও শ্রদ্ধা। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, জনাব তারেক রহমান, জুবাইদুর রহমান, আমি অত্যন্ত কাছে থেকে জুবাইদুর রহমানকে পরিচিত এবং চিনি। কিভাবে চিনি? কার্ডিওলজিস্টে উনি 1 বছর ডিপ্লোমাতে ছিলেন, আমরা ডেইলি ওনার সাথে কথা বলতে যেতাম। আর আজকে আমরা বলি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে সম্পূর্ণ মিথ্যা। আমরা এই মানববন্ধন দিতে প্রতিবাদ জানাচ্ছি এবং জুবাইদুর রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়েছে তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাচ্ছি। আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা দিয়ে গৃহবন্দী করে রেখেছে। আমরা এই সমাবেশ থেকে মানববন্ধন থেকে বলতে চাই ওনাকে মুক্তি দিন। আর একটি কথা বলতে চাই যে আমাদের নেত্রী, দেশ নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া খুবই অসুস্থ, ওনার দেশের বাইরে যাওয়ার সুযোগ দেন না। আরো বলতে চাই যে এই সরকার রাতে ভোট করেছে, আমি নিজে দেখেছি কিভাবে ভোট করছে। আমি যশোর জেলায় ছিলাম অনেকের ভোটে, সেখানে সারা রাত ধরে বোমাবাজি করছে, বোমাবাজি করে সকালে বাসায় গিয়েছে, বাসায় যেয়ে বলছে যাতে আমরা ভোটকে নিয়ে না যাই। আমি এই সমাবেশ থেকে আমাদের 1 দফা দাবি করছি এবং 1 দফা 1 দাবি শেখ হাসিনা কবে যাবে, এই মুহূর্তে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর সাহেব বাংলাদেশ তাদের কেন্দ্রকালীন যুগ্ম মহাসচিব ডক্টর মাহমুদ তাদের দুটো সহন্দর রহমান এবার আদর হোসেন, সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শুধু এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ তাদের। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সাহেব বাংলাদেশ তাদের সদস্য সভাপতি, বিএনের সদস্য সভাপতি অধ্যাপক ডাক্তার এম আজিজুল হক। ওনাকে ডক্টর সাহেব বাংলাদেশ তাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর সাহেব বাংলাদেশ তাদের সম্মানিত যুগ্ম মহাসচিব ডাক্তার আদনান হাসান মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অদ্ভুত যুগের দিকে চলেছে আজকে এই সবে।
সম্মানিত প্রতিনিধি, আমার প্রাণের সংগঠন ডক্টর ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সংগ্রামী সভাপতি, সংগ্রামী মহাসচিব, কোষাধ্যক্ষ এবং সংগ্রামী যুব মহাসচিব সহ উপস্থিত যাদের নেতৃবৃন্দ, অন্যান্য বিভিন্ন পেশাজীবীবৃন্দ, সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত সদস্য সচিব আব্দুল কাদের ভূঁইয়া সহ পেশাজীবী নেতৃবৃন্দ, ডক্টর দিনী নেতৃবৃন্দ, সুদীবৃন্দ এবং সাংবাদিক ভাইবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমি দুটি কথা বলব। একটি হচ্ছে আমাদের সম্মানিত নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র বিএনপি নেতা নয়, এটি সারা বাংলাদেশের মুক্তিকামী জনগণের নায়ক, মুক্তিকামী জনগণের নেতা। এমন আরেক জুবাইদুর রহমান, ডাক্তার জুবাইদুর রহমান শুধু পরিবার জনক তারেক রহমান স্ত্রী নয়, উনি অত্যন্ত একজন নির্বাহী কার্ডিওলজিক চিকিৎসক। শুধুমাত্র রাজনৈতিক কারণে প্রতিহিংসার বশবর্তী হয়ে আজকের এই স্বৈরাচারী সরকার ফরমাসি রায় দিয়েছে, যা অত্যন্ত দুর্বন্ধু প্রচলিত ছিল। এবং তার মূল কারণ হচ্ছে আমাদের যে আজকে চলমান আন্দোলন এক দফা এক দাবি, এই স্বৈরাচারী সরকার কমে দাবি, শেখ হাসিনা কমে দাবি, সেগুলিকে আমাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ ডাইভার্ট করার জন্য। সম্মানিত প্রতিবৃন্দ বন্ধুরা, আমি ঘৃণা করে আজকের এই ফরমাসি রায়, এটি আদালত চরমভাবে দ্রুততার সঙ্গে অত্যন্ত সচেতনভাবে দিয়েছে, এই রায় ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি এবং দ্রুততম সময়ে এই মামলার রায় বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি একটি অনুরোধ, কিছুতেই আমাদের এই সময়ে আমাদের যে এক দফা আন্দোলন এই থেকে তৈরি করা যাবে না। আমি মনে করি আমাদের এক দফার আন্দোলন এই সরকারি সরকার যদি আমরা প্রথম করতে পারি, এই ধরনের ফরমাইশি মামলা এর আগে হয়েছে আমাদের নেতার নামে সবই, এবং যেভাবে নতুন করে রায় হয়েছে এই সমস্ত ফরমাইশি রায় তোরপুরের মধ্যে উড়ে যাবে, বানিয়ে জলের মধ্যে থেকে যাবে। তো আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, এই সরকারি সরকার কম দাবি। তো কিছুতেই আমাদের এক দফা আন্দোলন থেকে কিছু ধরাতে যাবে না। এবং ডক্টর ইসলাম বাংলাদেশ রাজপথে আমাদের জাতীয়তাবাদী সরকারকে অনুন্নত প্রশাসন সংগঠন আছে, তাদের সঙ্গে আমরা লড়াইয়ে আছি। লড়াইয়ে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আব্দুল মাসুদ। আমাদের মধ্যে অনেক চিকিৎসক উপস্থিত আছেন। আমাদের মধ্যে প্রশাসন কেন্দ্র কমিটি ডাক্তার মোহাম্মদ রাকিবুজ্জামান, এরশাদ মিয়া, ডাক্তার মমিনুল হক সহ সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ, আজহারুল হক মুকুল, আশরাফুল রশিদ, মাহমুদুর রশিদ, আবু জাফর বাদল, হুমায়ুন কবির, আমিনুল ইসলাম লিখন, আবু সালে কাঞ্চন, আনিসুর রহমান বাদল, মনির হোসেন সুলাইমান, পিপন শাহজাদুল সিকদার, মাসুদুর রহমান মাসুদ, জহুর ইসলাম জহির, শহীদ রানা, ইলিয়াস সাদাত বাশার, মিজানুর রহমান, বাহাদুর রহমান খান, সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার হ্যাপি, ডাক্তার সালাম, সকলকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর ইসলাম বাংলাদেশ যাদের সম্মানিত সহসভাপতি ডাক্তার পরিমল চন্দ্র মল্লিক, সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সামনে ঢাকা মহানগর দক্ষিণের যাদের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার নিয়াসুল জানা। ডাক্তার নিয়াসুল জানা। বিসমিল্লাহির রহমানির রহিম। দাবি একটাই, যেটা হচ্ছে গিয়ে শেখ হাসিনা সরকারের পতন, আর কোনো দাবি না। আর হচ্ছে গিয়ে এবং যে রায় ফরমাইশি রায় এই স্বৈরাচার সরকারের নির্দেশে দেওয়া হয়েছে, আদালত কর্তৃপক্ষ যেটা দিয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই যাদের পক্ষ থেকে। ডাক্তার জুবাইদুর রহমান উনি একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, উনি আমাদের সমমনা মানুষ, আমাদের পেশাজীবী, উনি আমাদের ডাক্তার সমাজের একজন নেত্রী, এবং আমাদের এই আপনার হচ্ছে গিয়ে ভাইস চেয়ার আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের সহধর্মণী উনি। আজকে ওনাকে যে ন্যাক্কারজনকভাবে এই রায় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে তারেক রহমানের উপর এবং বিএনপির উপর ক্ষোভ থেকে আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে এই রায় বাতিল করার আমাদের দাবি আমরা পেশ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডাক্তার নিয়াসুল জানা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে ডাক্তার ইসলাম বাংলাদেশ জাতীয় সংঘের সাধারণ সম্পাদক, কেন্দ্র কমিটির যুগ্ম মহাসচিব ডাক্তার শেখ ফরাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির ডাক্তার সিফাত, ডাক্তার কাজল সহ অনেক নেতৃবৃন্দ, সকলকে আলী আকবর সহ অনেক নেতৃবৃন্দ, সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন শমসিয়া রহমান মেডিকেল কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি এবং ডক্টর ইসলাম বাংলাদেশ যাদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডাক্তার মরহুল কাদের টিটু। ডাক্তার মরহুল কাদের টিটু।
জনাব চৌধুরী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকেই শুধু তারা এই ফরমালিটি রায় দিয়ে শান্ত থাকেনি, তারা দেশের একজন মেধাবী চিকিৎসক বিশিষ্ট কার্ডিওলজিস্ট জোবাইদা রহমানকেও তারা ছাড় দেয়। একটি উদ্দেশ্য, তারা বিএনপিকে দমিয়ে রাখতে চায়। বাংলাদেশ যদি আপনাদের এতটুকু জানিয়ে দিতে চাই, ডক্টর সোয়েচ্ছাসেবক অফ বাংলাদেশ এই ফরমালিটি রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরা আমাদের কঠোর অবস্থান এখানে নিয়েছি। আজকের মানববন্ধন এই প্রতিবাদেরই অংশ হিসেবে এই সরকার এসব ফরমালিটি রায় দিয়ে মাপ পাবে না। ইনশাল্লাহ ডক্টর সোয়েচ্ছাসেবক অফ বাংলাদেশ বিএনপির সাথে তারা যেই কর্মসূচি দেবে তার সাথে একাত্মতা প্রকাশ করছি। অবশ্যই এই খুনি হাসিনাকে এই সরকার থেকে পদত্যাগ করতে হবে এবং স্বতন্ত্র সরকারের আন্ডারে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আসসালামু আলাইকুম। শেখ সাহেব, বাংলাদেশ। ধন্যবাদ ডক্টর দীপু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর সাহেব বাংলাদেশ দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ডাক্তার আবুল ডক্টর মাহমুদ হোসেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ডক্টর সাহেব বাংলাদেশ দলের যুগ্ম মহাসচিব ডাক্তার বাবুল হোসেন, ডাক্তার শহীদুল ইসলাম বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি অধ্যাপক হারুন রশিদ, পেশাজীবী পরিষদের সম্মানিত সদস্য কাদের জমির চৌধুরী, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, র্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মাজিদুল হক, র্যাবের মহাসচিব ডক্টর আব্দুল সালাম, র্যাবের সংগ্রামী সহসভাপতি মুস্তাকুর স্বপন ভাই সহ র্যাবের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এক দফার এক দাবি, হাসিনা তুই কবে যাবি, হাসিনা তুই কবে যাবি, এক দফার এক দাবি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের তারুণ্যের অহংকার, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এবং ঢাকা মেডিকেল কলেজের এক সময় মেধাবী চিকিৎসক তার সহধর্মণী একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবোদা রহমানের বিরুদ্ধে যে ফরমালিটি রায় ঘোষণা করা হয়েছে, সরকার কর্তৃক যে রায় দেওয়া হয়েছে, সে রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা ডক্টর সোয়েচ্ছাসেবক বাংলাদেশের ট্যাবের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আমরা একটি কথাই বলতে চাই, এই রায় দিয়ে বিএনপিকে দমানো যাবে না, এই রায় দিয়ে পেশাজীবী সংগঠনকে দমানো যাবে না, রায় দিয়ে সাধারণ মানুষের যে ভোটের অধিকার, ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। আমরা আগামীতে একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন করছি, সে আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করে আগামীতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং এদেশের মানুষ ভোট দিতে পারবে, এদেশের জনগণ স্বেচ্ছায় তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে বলে আমি আমার এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে ঘোষণা করতে চাই। তো আমি বলতে চাই, একটি সুন্দর সমাজ গঠিত হবে এবং গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আমরা সেটা জানাতে চাই। বন্ধুগণ, আমি আর বক্তব্য বিজয়িত করতে চাই না। আগামীতে সুফল সমাজ, একটি সুশীল সমাজ, একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সেটা হোক বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টর সোয়েচ্ছাসেবক বাংলাদেশ, ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শহীদুল ইসলাম বাবুল। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশ জনশিক্ষার সম্পাদক, নির্বাহী কমিটির জনশিক্ষা সম্পাদক অধ্যাপক ডক্টর অবদুল ইসলাম, আমাদের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক
ডক্টর বকদল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ব্লাড ক্যান্সার কমিটির সম্মানিত সদস্য এবং ন্যাশনাল মেডিকেল কলেজ বোর্ডের সাধারণ সম্পাদক ডক্টর মিতু, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির ডক্টর নাবিদ মুস্তাক এবং নার্সিংয়ের বিভিন্ন হাসিনার সহ অনেক প্রতিনিধি, সকলকে স্বাগত জানাচ্ছি। এরপর যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ব্যাপ কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব ডক্টর আবুল কেনান। সভাপতি, সম্মানিত মহাসচিব সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং পেশাজীবীবৃন্দ সহ উপস্থিত, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে কি জন্য দাঁড়িয়েছি মানব বলে আমরা জানি, কেন এই মিথ্যা মামলা সাজানো হয়েছে তাও জানি, এবং কেন এরকম রায় হয়েছে আমরা সবাই জানি, দেশের সচেতন নাগরিক জানি। আমরা এখানে দাঁড়িয়েছি যে আমরা এই রায়ের পরিবর্তে একদম সুস্থ দেশের গণতান্ত্রিক অধিকার মানুষের যে যোগ্য রায় করার কথা সেটি যাতে বলে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবি কার কাছে আমরা করবো, যেখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালতের রায়ের পর আদালতে যাওয়ার পরে সেখানে সাজা বেড়ে যায়, সেখানে তারেক রহমানের রায়ের জন্য আমরা কার কাছে যাব? আসল কথা হচ্ছে যতদিন পর্যন্ত এই ফেসিবাদী সরকার ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এদেশের মানুষের অধিকার, ন্যায় পাওয়ার অধিকার কোনো কিছু বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। সুতরাং সবাই মিলে প্রস্তুত হই এবং আমরা আন্দোলনে আছি। ইনশাআল্লাহ এই দেশের এই ফেসিবাদী সরকারকে পরিবর্তন করে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার মাধ্যমে আমরা রায় প্রতিষ্ঠা হবে এবং তারেক জিয়া মুক্ত হবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। এইটুকু বক্তব্য আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডক্টর আবুল কালাম। এরপর আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জনাব জাকির হোসেন। এই অবৈধ সরকারের ফরমাইশি রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এবং তার সহকর্মীর বিরুদ্ধে যে ফরমাইশি রায় দেওয়া হয়েছে তার প্রতিবাদের আজকে আয়োজিত এই প্রতিবাদী সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি এদের একটি কথা বলতে চাই। সেটি হল হাইকোর্টে যেদিন রায় করা হচ্ছে তখন আমরা দেখলাম রংপুর থেকে এই তাদের যে পাওয়াশালা সেই ওবায়দুল কাদের সাহেব খুব হাসি মুখে ঘোষণা দিচ্ছেন যে তারেক রহমানের 9 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে আর তার সহধর্মিনীর কারাদণ্ড দেওয়া হয়েছে 3 বছর। খুব খুশি। কেন খুশি? তিনি মনে করছেন এই জননেতা তারেক রহমান সাহেব এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছেন, এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন গড়ে তুলেছেন, এদেশের মেহনতি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে আন্দোলন গড়ে তুলেছেন, এদেশের গণতন্ত্রকামী মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন গড়ে তুলেছেন, তার সহধর্মিনীর যদি জেল দেওয়া যায় তাহলে তারেক রহমান জমে যায়। আর ওবায়দুল কাদের সাহেব বলতে চাই, তারেক রহমান সাহেবের পিতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে লড়াই করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি জনতাকে এদেশের বক্তব্যে বসিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র সেদিন প্রতিষ্ঠা করেছিলেন। আর প্রতিষ্ঠা করেছিলেন বলে বাংলাদেশ আওয়ামী লীগের আবার নতুন করে জন্ম হয়েছিলেন। আমি বলতে চাই, তার মাতা এই স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচার উৎখাত করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। আজকে তারেক রহমান সেই 713 নদী পার থেকে যে নেতৃত্ব দিচ্ছেন, তার সাথে মেহনতি মানুষ আছে, চিকিৎসক সমাজ আছে, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতা আব্দুল সেলিম ভুঁইয়ার নেতৃত্বাধীন শিক্ষকরা আছে। সুতরাং এই সংগ্রাম কখনো ব্যর্থ হতে পারে না।
আমরা গণতন্ত্র মুক্ত করে ছাড়বো, এই প্রত্যাশা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব জাকির খান। আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যাট কেন্দ্র কমিটির বাংলাদেশের সম্পাদিকা ডাক্তার মির্জা আলমগীর। আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্র কমিটির অতি ইমরান ফরাদ এবং বাংলাদেশ মেডিকেল কলেজ বোর্ডের ডাক্তার মামিন, ডাক্তার মন্ডল, ডাক্তার মুস্তা, ডাক্তার ফুয়াদ এবং ডাক্তার রাশেদ মোশাররফ। সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হলেন ডক্টর সাহেব বাংলাদেশ জাতীয় সংঘের সংগ্রামী সভাপতি ও ডক্টর সিংহ বাংলাদেশ যাবের সম্মানিত সহসভাপতি বিশিষ্ট অর্থনৈতিক চিকিৎসক ডাক্তার ধন্যবাদ স্বীকৃতি। এর পাশে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডক্টর সিংহ বাংলাদেশ যাবের সম্মানিত সহসভাপতি অধ্যাপক ডাক্তার মুস্তাকুল সকল। অধ্যাপক ডাক্তার মুস্তাকুল সকল। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ব্যাস কর্তৃক আয়োজিত আজকে চিকিৎসকদের এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, ব্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন রশিদ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সংগ্রামী সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক নেতা যারা কাদের চৌধুরী সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ড্যাবের সংগ্রামী মহাসচিব অধ্যাপক ডাক্তার আব্দুল সালাম ভাই সহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী চিকিৎসকবৃন্দ, সুধীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে সারা দেশের চিকিৎসক সমাজ আজকের এই মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে আজকে তারা জানাতে চায় যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন আগামী দিনের পেশনার তারিক রহমানের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তাদের ক্যাঙ্গারু ভোটের মধ্যে দিয়ে ক্যাঙ্গারু ভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, সেই রায় চিকিৎসক সমাজ আজকে এই মানববন্ধন কর্মসূচির মধ্যে দিয়ে প্রত্যাখ্যান করছে এবং তার নিন্দা জানায়। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন গণতন্ত্রের দাবিতে, মানুষের ভোটাধিকারের দাবিতে সারা দেশে 18 কোটি জনগণ যখন জেগে উঠেছে, সারা দেশের গণতন্ত্রবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ যখন জেগে উঠেছেন এবং এক দফার চূড়ান্ত আন্দোলনের যখন চূড়ান্ত পর্যায়ে আমরা রয়েছি, তখন এই এক দফার আন্দোলনের তিনি প্রধান কাণ্ডারি আমাদের আগামী দিনের দেশনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারেক রহমানকে দমন করার জন্য, তাকে থমকিয়ে দেওয়ার জন্য আজকে এই ফরমাইশি রায় দেওয়া হয়েছে। আপনারা জানেন অত্যন্ত নজিরবিহীনভাবে এই যে কোর্ট এই রায় দিয়েছে, অত্যন্ত নজিরবিহীনভাবে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তারা এই ফরমাইশি রায়, এই ফ্যাসিস্ট সরকারের এই ফরমাইশি রায় দিয়েছে। তারা ভেবেছে যে তারা এই এক দফার আন্দোলনকে স্তব্ধ করে দেবে, 18 কোটি মানুষের গণতন্ত্রের দাবি, ভোটাধিকারের দাবিকে স্তব্ধ করে দিবে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, চিকিৎসক সমাজ বলতে চাই, আপনারা এই দেশের 18 কোটি জনগণকে দাবায় রাখতে পারবেন না, আমাদের চিকিৎসক সমাজকে, পেশাজীবীদেরকে দাবায় রাখতে পারবেন না। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এক দফার আন্দোলন সফল হবে, এই হাসিনা সরকারের পতন হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠিত হবে এবং মানুষ তাদের ভোটের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে জনগণের সরকার আইন করবে। ইনশাআল্লাহ সেই দিনের প্রতিষ্ঠায় সেই আশায় বাংলাদেশ জিন্দাবাদ, ডক্টর বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডাক্তার মোস্তাকুল স্বপন ভাই আপনার সুন্দর সংগ্রামী বক্তব্যের জন্য। এরপরে আপনাদের সামনে বক্তব্য আছেন ডক্টর সিংহ বাংলাদেশ দলের সম্মানিত উপদেষ্টা এবং জিয়াউর ফাউন্ডেশনের অর্থিক কমিটির সদস্য পারভেজ হায়দার, ডাক্তার পারভেজ হায়দার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি, জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন রশিদ, মহাসচিব এবং পেশাজীবী সংগঠন, সাংবাদিক বৃন্দের পেশাজীবী সংগঠন এবং অন্যান্য পেশাজীবী সম্মিলিত সংগঠন সদস্য সচিব কাদের চৌধুরী এবং উপস্থিত অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে অনেক দিনের চেষ্টার পর সমগ্র প্রায় জাতি
বেশিরভাগ অংশ যখন একত্রিত হয়েছে এক দফার আন্দোলনে, সেই সময় অতি দ্রুততার সাথে অতি চালাকের মতো অনেক বুদ্ধি খরচ করে এমন একটি রায়কে তারা সামনে নিয়ে এসছে যাতে তারা মনে করছে যে এইভাবে এই আন্দোলনকেও ক্ষতিগ্রস্ত করা যাবে। সম্মানিত সুদী এবং চিকিৎসকবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন আজকের প্রতিবাদীমূলক মানব কল্যাণ কর্মসূচির সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা দ্রুততার সাথে বিশ্বাস করছি এই চলমান আন্দোলন অব্যাহত থাকবে এক দফার। এর মাঝখানে যে বাধাই আসুক, আজকের যে দ্রুততার সাথে যে রায় দেওয়া হয়েছে জনাব তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে, সেই রায়ের তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ডাক্তার পারভেজাদার। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন ডক্টর বাংলাদেশ দলের অন্যতম সহসভাপতি অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম। রহমান, আজকের এই মানববন্ধন সভা সম্মানিত সভাপতি, জ্যাবের সভাপতি জনাব ডাক্তার হারুনুর রশিদ, উপস্থিত জ্যাবের মহাসচিব, উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব রিজভী ভাই এবং উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ জনাব কাদের গনি চৌধুরী সহ জ্যাবের সকল নেতৃবৃন্দ, পেশাজীবী নেতৃবৃন্দ, শিক্ষক নেতৃবৃন্দ এবং অন্যান্য পেশার নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 2008-এর নির্বাচনের পরে এই বাংলাদেশে যে সরকার এসেছে তারা ক্রমাগতভাবে এই দেশের মানুষকে বিশ্লেষণ করে যাচ্ছে। বিশ্লেষণের নমুনা হচ্ছে এই দেশ থেকে 12,000 কোটি টাকা তারা বিদেশে পাচার করে এই দেশকে অর্থনৈতিকভাবে বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে এই দেশে অর্থনীতিকে বন্ধ করার জন্য 1.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ দিয়েছে এবং সেই ঋণ থেকে 1 টাকাও বাংলাদেশের সরকার ফেরত পায় নাই, খেলাপি ঋণ। এছাড়া আপনি জানেন যে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে 1 লক্ষের বেশি মামলা রয়েছে এবং তাতে প্রায় 40 লক্ষের বেশি আসামি রয়েছে। এর উদ্দেশ্য সারা বাংলাদেশে গ্রাম গ্রামান্তর থেকে শহর পর্যন্ত সকল নেতা কর্মীকে নিষ্পেষণ এবং তাদেরকে ভয় ভীতি দেখানো। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং সকল জাতীয়তাবাদী শক্তি একত্রিত হয়ে দেশি শক্তির বিরুদ্ধে যুদ্ধরত এবং সেই যুদ্ধ এখন যখন প্রায় পরিণত হয়ে আসছে তখনই তারা বিভিন্ন রকমের ফরমাইশি রায় দিয়ে এই জাতিকে, এই জাতীয়তাবাদী শক্তিকে দমন করার আবার চেষ্টা করতেছে। আমি বলতে চাই এই সভা থেকে ইনশাআল্লাহ এই সব অপচেষ্টা বৃথাই হবে। আমরা রাস্তায় আছি, আমরা নেতৃবৃন্দদের জানাইতে চাই আমরা এই এক দফার আন্দোলনের রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো এবং এই আন্দোলনকে সফল দেখে তারপর ঘরে ফিরব। সকলকে ধন্যবাদ। জয় জিন্দাবাদ, জাতীয়তাবাদী শক্তি জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যাট কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিজ্ঞান ডাক্তার রোস্তম আলী মধু। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ব্যাট কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আলামিন এবং কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ডাক্তার জাহিদুল কবির। সকলকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সম্মত চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম বুড়া। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন। রহমান ভাই আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের শ্রদ্ধা সভাপতি ডাক্তার হারুনুর রশিদ, প্রধান অতিথি, এদেশের জনগণের অত্যন্ত প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা, যার নামের আগে কোনো বিশেষণের প্রয়োজন নাই,
উনি হলেন নিজের একটা ইনস্টিটিউশন। আমাদের নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। উপস্থিত আছেন ঘরের সম্পাদক জনাব ডাক্তার আব্দুল সালাম, ইউটাইরের সভাপতি প্রফেসর ওবায়দুল ইসলাম, সাদা দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সভাপতি অধ্যাপক ডক্টর লুৎফুর রহমান এবং কৃষিবিদ অ্যাসোসিয়েশনের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির সহপ্রচার সম্পাদক জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের পেশাজীবীদের নেতা বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব তাদের গণি চৌধুরী সহ এখানে উপস্থিত পেশাজীবী নেতৃবৃন্দ। আমি সময় নিব না, কারণ আমাদের নেতা জনাব রুহুল কবির রিজভী ভাই বক্তব্য রাখবেন। আজকে যেই ফরমাইশি রায়ে হাসিনার যে সাজানো নাটক মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলায় আমাদের নেতা জননেতা তারেক রহমান এবং তার সহকর্মী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জোবায়দুর রহমানের বিরুদ্ধে যে ফরমাইশি রায় রয়েছে, সেই রায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। এখন প্রতিবাদ নিন্দা জানিয়ে কি হবে? এই যে সরকার, অবৈধ সরকার, এই সরকারের যে কোর্টগুলি আছে সেই কোর্টগুলিকে বলা হয় মুজিব কোর্ট। এই মুজিব কোর্ট থেকে তো আমরা এর চেয়ে বেশি কিছু আশা করতে পারি না। এখন হাসিনা কেন রায় দিয়েছেন আমরা সবাই জানি। সে চাচ্ছে যে একটা আবার ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে পারলে সেখানে যদি আমাদের নেতা তারেক রহমানকে অযোগ্য ঘোষণা করা হয়, ডাক্তার জোবায়দুর রহমানকে অযোগ্য ঘোষণা করা হয়, তিনি সহজে পার করে যাবেন। আসলে এই যে তার চিন্তা ভাবনা, এটা কোনোদিন আপনি সেই আন্দোলনের দেখবে না। এদেশের মানুষ জেগে উঠেছে, পেশাজীবীরা জেগে উঠেছে। হাসিনার পতন হবেই হবে এবং হাসিনার পতন অনিবার্য। আমাদের বিজয় সুনিশ্চিত। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে আছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন, ডাক্তার জুবাইদুর রহমান বাংলাদেশে আসবেন। সুতরাং দিন বেশি দূরে নয়। তাই আপনি ভয়ে ভীত হয়ে আমাদের নেতার বিরুদ্ধে আপনি এই মিথ্যা রায় দিয়েছেন, ফরমাইশি রায় দিয়েছেন। আপনার রায় এই সারা দেশের মানুষ সেটাকে আপনারা গ্রহণ করেনি। আমরা আজকে রাস্তায় এসেছি কয়েকদিন যাব, গতকাল আপনারা দেখেছেন এই বৃষ্টিতে পানিতে ভিজে হাঁটু পানিতে আমাদের নেতা কর্মীরা মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে, সমাবেশ করেছে। আজকে মাসব্যাপী আমরা কর্মসূচি পালন করে যাচ্ছি। এখন যেই সমস্ত পেশাজীবী নেতারা আমাদের রাজপথে আছে তারা করে ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন না হবে। হাসিনার পতন হবে, আমাদের নেতা বাংলাদেশে আসবে, বিএনপি সরকার গঠন করবে এবং আজকে তিনি প্রধান অতিথি, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বিএনপি এই সরকারে। আমি আর সবাই আনিয়ে বক্তব্য যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দেবেন, আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ অধ্যক্ষ জনাব সেলিম ভুঁইয়া। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্র কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডাক্তার শহীদুর রহমান, ওনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। এখানে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহপ্রচার সম্পাদক কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম। কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এদেশের বৃহৎ পেশাজীবী সংগঠন, মেধাবীদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, দেশের বিশিষ্ট চিকিৎসক, ড্যাবের সংগ্রামী সভাপতি প্রফেসর ডক্টর হারুন রশিদ, উপস্থিত হয়েছেন সদস্য সচিব ড্যাবের প্রফেসর ডক্টর আব্দুল সালাম, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার। প্রতিটি আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী দলের কঠিন দুঃসময়ে যিনি সাহসিকতার সাথে সীমাহীন ত্যাগ স্বীকার করে লড়াই সংগ্রাম আত্মত্যাগের মধ্য দিয়ে এ দলের পতাকাকে উড্ডীন করে রেখেছেন, সেই নন্দিত জননেতা খুনি হাসিনার আতঙ্ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদ সহ সিনিয়র
চিকিৎসক বৃন্দ, অন্য পেশার নেতৃবৃন্দ, আমাদের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ভাই, কাজের গণি চৌধুরী ভাই, ABM ওবায়দুল ইসলাম ভাই, ডক্টর লুৎফর রহমান ভাই সহ অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ, সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধু আমার, আপনারা জানেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি। এই সরকার গত 15 বছর যাবৎ প্রত্যেকটি সংবিধানের এবং জাতীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করে বিচার বিভাগ সহ নিম্ন এবং উচ্চ আদালতে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই অবৈধ সরকার নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, পুলিশ বিভাগের সমন্বয়ে সারা বাংলাদেশে 15 বছর যাবৎ একটি বিচারহীনতার সংস্কৃতি গড়ে চলেছিল। সেই সংস্কৃতি কি? আওয়ামী লীগের নেতা কর্মীরা হলে হাজারো অপরাধ করলে আদালত থেকে তারা পার হয়ে যাচ্ছে, দায় মুক্ত হচ্ছে, মুক্তি হয়ে যাচ্ছে। আর ভিন্ন মতের বিরোধী দলের নেতা কর্মীকে মিথ্যা মামলায় দিয়ে রায় দিয়ে কারাগারে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য আদালতকে ব্যবহার করে এই খুনি সরকার কিছুদিন আগে আপনারা দেখেছেন অতীত রায় দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় রায় দিয়েছে। একইভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জুবাইদা রহমান, তিনি মেধাবী চিকিৎসক, তিনি রাজনীতি করেন না, তাকে প্রতিহিংসাবশত তারেক রহমানের সাথে মিথ্যা মামলায় সাজা এবং রায় দেওয়া হয়েছে। এই রায় দিয়ে জাতীয়তাবাদী আন্দোলন, এই রায় দিয়ে বাংলাদেশের যে গণ আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে কোটি মানুষের কাফেলায় গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম করছে, এই ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত করার এই আন্দোলনকে নাশাত করা যাবে না। এই খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত পেশাজীবীরা রাজপথে রক্ত দেবে, জীবন দেবে এবং রাজপথে থেকে লড়াই করে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করে ঘরে ফিরে যাবে। এই শপথ, এই অঙ্গীকার ব্যক্ত করে আমরা আজকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী দিনে এক দফার আন্দোলন, খুনি হাসিনা আন্দোলনে বৃহত্তর আকারে পেশাজীবীরা রাজপথে সম্পৃক্ত হয়ে এই সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, মানুষের ভোটের অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। এটাই আমাদের অঙ্গীকার এবং সমাজ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান ফিরে দেশে ফিরে আনবে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের স্বামী স্বামী এটা যে আপনাদের সামনে বক্তব্য নিয়েছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাশ OPM এর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার AK মাজিদুল হক। অধ্যাপক ডাক্তার AK মাজিদুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি বন্ধুবর অধ্যাপক ডাক্তার হারুনুর রশিদ, প্রধান অতিথি যিনি এই 15 বছর ধরে যিনি এই সরকারের এগেনস্টে মানব আন্দোলন করে যাচ্ছেন এবং বহুবার কারারুদ্ধ হয়েছেন, সেই আমাদের সংগ্রামী নেতা রাষ্ট্রুর সহসভাপতি জনাব রুহুল কবির রিজভী, যাদের সম্মানিত মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব সহ উপস্থিত পেশাজীবী নেতৃবৃন্দ, যাদের সংগ্রামী চিকিৎসকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই ফরমাসি রায় দিয়ে বাংলাদেশের কোন তারেক রহমান বা বিএনপি বা এই জাতীয়তাবাদী দলের বা এই 20 কোটি জনগণের যারা এই গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং ভোটাধিকার যেন আমরা প্রয়োগ করতে পারি তার পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে যাচ্ছেন, তার কোনো ক্ষতিই করতে পারবে না। আমরা সবাই মিলে, আপনারা জানেন বেগম খালেদা জিয়া দেশনেত্রী তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে নিম্ন আদালত 5 বছর কারাদণ্ড দিয়েছিল। সেইখানে আমরা সবসময় জানি যে উচ্চ আদালত তার কারাদণ্ড কমায়, সেখানে দেখা গেছে 5 বছরের জায়গায় 10 বছর করেছে। সেই জন্য আমরা কখনো
এই সরকারের আমলে এই কোর্টের উপরে কখনো বিশ্বাসী না। এবং আমরা আল্লাহর কাছে এবং বাংলাদেশের আল্লাহর মাধ্যমে এই বাংলাদেশের জনগণের কাছে বিচার দিচ্ছি। আমরা অবশ্যই এই আন্দোলনে সফল হব। এক দফার আন্দোলন বাস্তবায়ন অবশ্যই করব এবং শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে, এই সরকারের পদত্যাগের মাধ্যমে, কেয়ারটেকার সরকারের মাধ্যমে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে এই দেশের মানুষকে সুন্দরভাবে শাসন করবে এই আশাবাদ ব্যক্ত করে, আল্লাহর উপরে ভরসা করে অতি শীঘ্রই আল্লাহ তাআলা এই জালিম সরকারকে পদত্যাগ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর শহীদের জন্য বাংলাদেশ জিন্দাবাদ। এক দফা এক দাবি। আপনারা বলেন এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর নাজিবুল হক। এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির সম্মানিত আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমিতির নির্বাচিত সহসভাপতি অধ্যাপক ডক্টর লুৎফর রহমান। অধ্যাপক ডক্টর লুৎফর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডক্টর মেহেদী জাদ নেতা। বাংলাদেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এদেশের 18 কোটি মানুষের নয়নের মণি দেশ নায়ক তারেক রহমানের এবং তার সহধর্মীদের বিরুদ্ধে সম্প্রতি যে রায় প্রকাশিত হয়েছে তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ড্যাবের আয়োজনে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ড্যাব সভাপতি ডক্টর প্রফেসর হারুন আল রশিদ উপস্থিত রয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক রাষ্ট্র সহসভাপতি, সাবেক ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, সাবেক ছাত্রনেতা, রাজপথ কাঁপানো জাতীয়তাবাদী নেতা রুহুল কবির রিজভী ভাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ড্যাবের মহাসচিব অধ্যাপক ডক্টর আব্দুল সালাম সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব, বিশিষ্ট সাংবাদিক কাদের জলি চৌধুরী সহ অন্যান্য পেশাজীবী নেতৃবৃন্দ। ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। সেই আলোচনায় বক্তারা যা যা বলেছে তার সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করি, আমিও এই প্রতিবাদ জানাই। তবে দুই একজনের বক্তব্যে এই রায়ের বিরোধিতা করা এবং সাথে সাথে রায়কে ফিরিয়ে নেওয়ার জন্য যে অনুরোধ রাখা হয়েছে এইটুকুর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে একমত নই। কেননা এই সরকার নিশিরাতের সরকার, অবৈধ সরকার। এই সরকারের কাছে কোনো দাবি, জনগণের কোনো দাবি বা কোনো আকাঙ্ক্ষা, কোনো প্রতিশ্রুতি পালনের নয়। সুতরাং আমরা মনে করি আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা জনতার আদালতে বিচার চাই। নিশ্চয়ই জনতা আর অল্প কিছুক্ষণের মধ্যেই যে রায় দেবে সেই রায়ে মুক্ত হয়ে আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন, এটি আমার প্রত্যাশা। আমরা যে আন্দোলন সংগ্রামে আছি যেটি এক দফার আন্দোলন, সরকার এই মুহূর্তে এই ফরমাসি রায়টি দিয়েছে এই কারণেই যে দেশের জনগণ টেকনাফ থেকে তেতুলিয়া, দেশের 18 কোটি মানুষ, তাদের একটি টার্গেট এখন এই সরকারের পদত্যাগ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ
এদেশের গণতান্ত্রিককামী যত দল রয়েছে তারা সবাই এই এক দফার দাবিতে আমরা রাস্তায় আছি। সরকার অত্যন্ত চতুরভাবে এই দাবি থেকে জনগণকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এ ধরনের একটি ফরমাইশি রায় দিয়েছেন। আমি মনে করি আমরা এই রায়কে প্রত্যাখ্যান করি এবং নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কিন্তু আমাদের মূল টার্গেট এক দফার দাবি, সেটি হল শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সরকার এই রায়ের মধ্য দিয়ে তাদের যে টার্গেট, আমরা যেন সেই টার্গেটে পরিণত না হই, কারণ আমাদের দাবি কিন্তু একটাই। সুতরাং আমরা এই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, নিন্দা জানাই এই রায়ের বিরুদ্ধে। আমাদের জনগণকে উদ্ভূত হওয়ার জন্য আহ্বান জানাই। নিশ্চয়ই জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের সাধারণ মানুষের যে দাবি এক দফা শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবির পক্ষে আন্দোলন করে এই সরকারের পদত্যাগ হবে এবং দেশের জনগণ সরকার প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান দিনের বেশে ফিরে আসবে এবং এই সমস্ত রায় জনগণের হয়ে উড়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেব জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। ধন্যবাদ অধ্যাপক ডক্টর লুৎফর রহমান। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর অমরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ জ্যাব আয়োজিত আজকে মানববন্ধনের সম্মানিত সভাপতি, জ্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক হারুন রশিদ, উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি বিএনপি সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব রাষ্ট্রীয় সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত আছেন জ্যাবের সম্মানিত মহাসচিব অধ্যাপক ডক্টর আব্দুল সালাম, উপস্থিত আছেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সদস্য সচিব সাংবাদিক কাজী গণিত চৌধুরী, আছেন উপস্থিত আমাদের বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এবং অধ্যাপক সেলিম ভুঁইয়া, তারপরে আছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, বিএনপির সহপ্রচার সম্পাদক শ্রী সাইমুর রহমান শামীম, ডাক্তারদের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সুদীপবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা দাঁড়িয়েছি এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে 111-এর সময় একটা দুদকের একটা মামলার তড়িঘড়ি করে ফরমাইশি রায়, সেই রায়ের প্রতিবাদে দাঁড়িয়েছে। এমন সময় রায়টা দেওয়া হয়েছে যেখানে জনবিচ্ছিন্ন এবং অবৈধ সরকার শেখ হাসিনা সরকার এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে তার পায়ের তলায় মাটি নেই। আন্দোলন এখন বিরোধী দলের তুঙ্গে, আন্দোলন সংগ্রামে সকল পর্যায়ে থেকে যখন সম্পৃক্ত হচ্ছে, সেই সময় ওরা বিফল আজ করতে পেরেই উনি এই মুহূর্তে রায়টা দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের আমি নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আমরা অবিলম্বে এই ধরনের রায়ের প্রত্যাহার দাবি জানাচ্ছি, এই রায় প্রত্যাখ্যান করছি, বাতিলের দাবি জানাচ্ছি। শেখ হাসিনা জানেন কোন সময় কোনটা চালাতে হয়, কারণ এই সময় চালানোর কারণ হচ্ছে এই যখন একদম আন্দোলন চলছে, সেই সময় জনগণের দৃষ্টি অন্যদিকে প্রভাবিত করার জন্য তার অপচেষ্টা করছে মাত্র। শেখ হাসিনা আসলে অনেক বুদ্ধিমতী মহিলা, কারণ উনি জানেন মাথা যেহেতু একটু আদালত কর্তৃক স্বীকৃত গন্ডগোল আছে, সেই গন্ডগোলটা উনি পাকাতে পারেন সবসময়। উনি জানেন কোন সময় গন্ডগোল পাকাতে হবে, সোজাপথ চলতে পারেন না। সবসময় তার সহজ সরল পথ তার কাছে কণ্ঠকাঠিন্য হয়, তার কাছে বাঁকাপথি সহজ হয় এবং কৌশলে উনি অত্যন্ত পারদর্শী। এই ধরনের পারদর্শী করে লাভ হবে না, কারণ কোনো লাভ হবে না। এই মুহূর্তে জিয়া পরিবারের প্রতি যে ধরনের মামলা দেওয়া হচ্ছে, তাদের প্রতি যে অবিচার করা হচ্ছে,
তাদের এই এতে আরো বর্তমান আন্দোলন একাত্ম ভূতরে উঠছে। এগুলো করে দমানো যাবে না, এগুলো করে লাভ হবে না, মানে আন্দোলন আরো বেগবান হবে, গতিশীল হবে। কারণ যে পরিবারের প্রতি বাংলাদেশ জনগণের অন্যরকম মায়া আছে। এই মুহূর্তে শেখ হাসিনা পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করলে এই 18 কোটি মানুষ শান্তি পাবে। আপনার পদত্যাগ মানে হচ্ছে এই 18 কোটি মানুষের শান্তি। আপনার পদত্যাগ মানে হচ্ছে এই দেশের স্বাধীনতা। আপনার পদত্যাগ মানে হচ্ছে এই দেশের অন্যায় অবিচারের অবসান। আপনি পদত্যাগ করুন এবং আপনি পদত্যাগের পরেই এই দেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠা হবে। সেই প্রতিষ্ঠার পরে বাংলাদেশে দেশপ্রেমী সরকার আসবে এবং তারপরে আপনার ধ্বংস করা দেশকে অবশ্যই মেরামত করা হবে একত্রিত হওয়ার ভিত্তিতে। আমরা সেই প্রতীক্ষা রইলাম। তারেক রহমান দেশে ফিরে আসবেন, বেগম খালেদা জিয়া সুস্থ শরীরে মুক্তি পাবেন এবং উনি এই দেশে আগামী দিনে আবার দায়িত্ব নেবেন। এই আশায়, এই প্রত্যাশায় আমরা করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবার যে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংস্থান বিষয়ক সম্পাদক, ব্যাপ কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম মহাসচিব ডাক্তার পারভেজ রেজা কাপুর। ডাক্তার পারভেজ রেজা কাপুর। ধন্যবাদ সহযোদ্ধা পেশাজীবী নেতা, চিকিৎসক নেতা ডাক্তার মেহেদী হাসান। আজকে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দেব আয়োজিত আজকের এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি, ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ, উপস্থিত আছেন এদেশের গণমানুষের নেতা, ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে যিনি জননেতায় পরিণত হয়েছেন এবং এই দলের বিএনপি তৃণমূল পর্যায় থেকে শুরু করে সকল নেতৃবৃন্দের মাঝ পর্যায়ে নেতৃবৃন্দের যিনি আশা আকাঙ্ক্ষা এবং ভরসার প্রতীক হয়ে আমাদের পাশে থেকেছেন রাজপথে, সেই বিপ্লবী জননেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ক্যাবের সম্মানিত মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব সাংবাদিক ওবায়দুল কাদের গণিত সাহেব সহ উপস্থিত যে শীর্ষ নেতৃবৃন্দ আছেন বিভিন্ন পেশার, সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকের এই মানববন্ধন কর্মসূচি ট্যাব আয়োজন করেছে, চিকিৎসকরা আয়োজন করেছে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন চিকিৎসকদের পাশাপাশি এই অবৈধ সরকারের বিরুদ্ধে সকল পেশার নেতৃবৃন্দ সকলে আছে রাজপথে নেমে এসেছেন। আপনাদের সামনে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে মাজেদুল হক, 68 বছর বয়সে রাজপথে নেমে এসেছেন। আপনারা দেখছেন বিএমএর সাবেক মহাসচিব 72, 73, 74 বছর বয়স্ক অধ্যাপক ডাক্তার গাজী আব্দুল হক সহ আজকে রাজপথে বিভিন্ন পেশার মানুষজন নেমে এসেছে। তার অর্থ আমরা সেসব বিচারকদের বলে দিতে চাই, আপনাদের এই ধরনের রায়ের প্রতিবাদ আমরা করছি না, আমরা শুধু চিহ্ন রেখে যাচ্ছি যে অন্যায় আপনারা পালন করছেন, যে অন্যায় আদেশ পালন করছেন, তার জন্য আপনাদের একদিন প্রায়শ্চিত্ত করতে হবে। এই দেশ আমাদের সকলের, এই দেশ মাটি মানুষের সকলের, আমাদের অধিকার আছে প্রতিবাদ করার। সেই প্রতিবাদ কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সম্মুখে সাক্ষী রেখে গেলাম প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের অবৈধ সরকারের বিরুদ্ধে যে গণজোয়ার তৈরি হয়েছে তাকে স্থগিত করার জন্য তারেক রহমানের পাশাপাশি ওনার সহকর্মী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমানকে যেভাবে অসম্মান এবং মিথ্যা মামলায় আপনারা যেভাবে সাজা দেওয়ার চেষ্টা করছেন, এই সাজার বিরুদ্ধে আমি তেমন কিছু বলবো না, শুধু বলতে চাই আমরা অন্য রাজনৈতিক দলের মতো আদালত প্যান্ডেলের সামনে আমরা বস্তি বসাবো না, আমরা মহিলা বসানো বসাবো না, আমরা জনমানুষকে সাথে নিয়ে, দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এইসব বিচারকদের, এইসব অবৈধ রায় এবং সিদ্ধান্তের তর্পিবাহকদের হুঁশিয়ার করে দিলাম শেষবারের মতো। পেশাজীবী দল আন্তর্জাতিক পথে নেমে এসেছে, বিজয় আমাদের অনিবার্য। শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দাও, সরকারে এক দফা দাবিকে মেনে দাও। সর্বশেষ আমি বলবো দফা এক দাবি এক, আপনারা বলবেন শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। ধন্যবাদ। ধন্যবাদ
ডাক্তার পাবিজা কাকুন আপনার সংগ্রামী বক্তব্যের জন্য এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মেডিকেল কলেজের পূর্ণবন্ধী ছাত্র নেতা ছাত্র সংসদের সভাপতি ডক্টর শৈশবের বাংলাদেশ দলের নির্বাচিত কোষাধ্যক্ষ ডাক্তার ফখরুল ইসলাম খাতুন। ডাক্তার ফখরুল ইসলাম খাতুন। আসসালামু আলাইকুম। ডক্টর JCD বাংলাদেশ দেশ পত্রিকায় যুক্ত দেশের তারিque রহমান ওনার সহধর্মিনী আমাদের এই চিকিৎসকের গর্ব বিশিষ্ট কার্ডিওলজি ডাক্তার জুবাইদা রহমানের মিথ্যা মামলা সরকারি রায় বাতিলের দাবিতে ডক্টর JCD বাংলাদেশ দলের মানববন্ধনের সম্মানিত সভাপতি ডক্টর JCD বাংলাদেশ দলের সম্মানিত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, আমাদের সদর মানববন্ধনের প্রধান অতিথি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক রাকসুর যদি এই হাসিনা সরকারের আতঙ্ক আমাদের প্রিয় অ্যাডভোকেট রিজভি ভাই উপস্থিত ব্যবসায়ী সংগঠনের মহাসচিব সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সহ সম্মিলিত পেশাজীবী বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ দেবের নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন একটি প্রতিবাদ নয়, আমাদের চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে যে অন্যায় আচরণ হয়েছে তার অন্যায় প্রতিবাদ। আজকে যে অবস্থা, আমরা যদি অন্যায় প্রতিবাদ না করি আমাদের মুখের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আপনারা রায় দিয়েছেন, সাজানো মামলায় রায় দিয়েছেন, আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এই দিন নাই, এই দিন নিয়ে যাবে আরেক দিনের কাছে, এই সময় না আরেক দিন আছে। আজ যে জনতা জেগেছে, আপনারা মনে করেছেন বেগম খালেদা জিয়াকে রায় দিয়ে আন্দোলন থামাতে পারেননি, এবং তারিque রহমান রায় দিয়ে আন্দোলন থামাতে পারেনি। আজকে যে জনগণ সৃষ্টি হয়েছে, আপনারা মনে করেছেন একদম আন্দোলন থেকে বিএনপি সরে যাবে, জাতীয় দল সরে যাবে, কিন্তু না, আমরা প্রতিবাদ করছি। আপনাদের পতনের মাধ্যমে আমাদের এই দাবি আদায় করে নেব। আমাদের নেতা তারিque রহমানকে মুক্ত করে দেশে নিয়ে আসবো, এবং তার জুবাইদা রহমানের বিরুদ্ধে যে আন্দোলন যে রায় হয়েছে তা ইনশাল্লাহ আদালতের মধ্যে জনতার আদালতে এটা বাতিল হবে। আমি পেশাজীবী ধন্যবাদ জানাচ্ছি এই মানববন্ধনে শরীর হওয়ার জন্য, এবং এই মানববন্ধন থেকে আজকে দেবী নেতৃবৃন্দ সহ পেশাজীবী নেতৃবৃন্দরা অঙ্গীকার করছে এই সরকারের পতন না হওয়ার মতো রাজপথ থেকে করে ফিরে যাবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারিque রহমান আন্তরিকে পয়সা হবে রাজপথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডাক্তার জহির শাকিল ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব, 90 গণ আন্দোলনের অন্যতম নায়ক, আমাদের চিকিৎসক সমাজের গর্ব অধ্যাপক ডাক্তার গাজী আব্দুল হক। অধ্যাপক ডাক্তার গাজী আব্দুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর রাষ্ট্রীয় জনাব বাংলাদেশ সচিব আয়োজিত আজকের এই মানব সাধনের সম্মানিত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, বিগত 15 বছর ধরে নিরলসভাবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি দেশের মানুষের অধিকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন। সেই বরেণ্য প্রধানমন্ত্রী অ্যাডভোকেট রুহুল স্ত্রী, র্যাবের সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতি সহ সমস্ত পেশাজীবী ভাই ও বোনেরা, পেশাজীবী একটা শক্তি। 90-এর গণ আন্দোলন, তার আগে সকল আন্দোলন, যখন পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়েছে, কোন শক্তি ছিল না এই আন্দোলনকে থামায় দেওয়া। আমি মনে করি আজকে আমি আসতে পারতেছিলাম না, আমার মাথায় ব্যথা। আমি আমার ওয়াইফকে বললাম একটা হুইল চেয়ার দাও, আমি হুইল চেয়ারে করে যাবো। যে পর্যন্ত না খালেদা জিয়া লাভ করে, যে পর্যন্ত না তারিque রহমান সদস্য প্রত্যাবর্তন করে, এই পর্যন্ত আন্দোলন সংগ্রামের সাথে থাকবো। যেভাবে হয় আমি এখানে পৌঁছাবো। আমি দেখেছি 90-এর গণ আন্দোলন পিজির বটতলায় সেদিন সকল পেশাজীবীরা ঐক্যবদ্ধ হয়েছিল। 6 ডিসেম্বর পেশাদের পদ্ধতি হয়েছিল, তথাকথিত স্বাস্থ্যনীতি কত বাতিল হয়ে গিয়েছিল। আজকে যত দাবি, যত কথা আমরা বলছি, হাসিনার পদত্যাগ করলে সব কিছু হয়ে যাবে। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এক হই, অভিন্ন হই, এক
হয়ে নিশ্চয়ই আমরা জয়লাভ করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমি আগামী দিনে আপনাদের সাথে থাকবো এই অঙ্গীকার করে আমি ভালো থাকেন, সুন্দর থাকেন। ধন্যবাদ, কৃতজ্ঞতা এই দায়িত্ব এবং অসুস্থতার মাঝে আমাদের এই আন্দোলন সংগ্রামে যুক্ত থাকার জন্য সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার গাজী আব্দুল সম্মানিত সুদী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নবনির্বাচিত সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক জনাব কাদের গনি চৌধুরী। অস্ত্র প্রতিবাদী মানববন্ধনের সম্মানিত সভাপতি ডক্টর সেরা বাংলাদেশ ক্যাবের সুযোগ্য সভাপতি ডাক্তার হারুন আল রশিদ, উপস্থিত আছেন অস্ত্রই মানববন্ধনের প্রধান অতিথি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের অন্যতম সহযোগী নেতা একজন যুব ছাত্র নেতা বিএনপির সুযোগ্য যোগ্য মহাসচিব, যে লোকটি এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, নিরোধ গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জহুর কবির ইসলামের। উপস্থিত আছেন জেপির মহাসচিব ডাক্তার আব্দুল সালাম, আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটির সম্মানিত সভাপতি শিক্ষক নেতা যারা মোবাইল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সাদা দলের সমাজের সভাপতি এবং ঢাকার এই দুই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নির্বাচিত সভাপতি প্রফেসর ডক্টর লুৎফুর রহমান, আমাদের শিক্ষক নেতা বাংলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সমাজের চেয়ারম্যান জনাব সেলিম ভুইয়া, উপস্থিত আছেন আমাদের কৃষিবিদের নেতা, পেশাজীবীদের নেতা, আন্দোলন সংগ্রামের নেতা জনাব কৃষিবিদ শামুর রহমান স্বামী। একটু আগে যার বক্তব্য ছিলাম আমি খুব অনুপ্রাণিত হয়েছে। 90 আন্দোলনের পরবর্তীতে দেখলাম, পরবর্তীতে নিজের চোখেই দেখেছিলাম যে গাজী আব্দুল হক, তিনি সোচ্চার আন্দোলনের নেতৃত্ব ছিলেন পেশাজীবীদের ডাক্তারদের, সে গাজী আব্দুল হক ভাই মহোদয়, মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই সহ আমাদের পারভেজ রাজা কাকু সহ সম্মানিত পেশাজীবী নেতৃবৃন্দ, চিকিৎসকবৃন্দ, সুদীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দেওয়ার নেই, বক্তব্য যা বলবো বলে ফেলেছে, 2-4টি কথা বলে শেষ করব। বাংলাদেশের মানুষের হৃদয়ে জিয়া, খালেদা, তারেক রহমান এবং জিয়া পরিবার একটি আসল কীর্তি আছে। বাংলাদেশের মানুষের কাছে এই পরিবারটি অত্যন্ত বিশ্বস্ত। এর কারণ প্রতিটি দুঃসময়ে এই পরিবারটিকে তারা কাছে পেয়েছে, এই পরিবারটিকে তারা খুব আপনজন ভাবে। তেমনি করে নানা ষড়যন্ত্রের মুখেও তারেক রহমান আজকে বাংলাদেশের সবচেয়ে জননন্দিত একজন নেতা। রাজনীতিতে তার সাথে না পেরে তারা জানে আমরা তারেক রহমান বাংলাদেশ আসলে যে আসন থেকে চ্যালেঞ্জ করে দাঁড়াতে চাই শেখ হাসিনার বিরুদ্ধে, ওই আসলে তারেক রহমানের 10 ভাগের 1 ভাগ ভোট পাওয়ার মতো যোগ্যতা আওয়ামী কারণে হাতে দিয়ে নেয়। আর ওর থাকতে থেকে ওরা হিরো আলমের কাছেও তো হেরে যায়। আজকে ওদের এই অবস্থা হয়েছে। তাই তারা আজকে জিয়া পরিবার এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছেন। তারা আজকে আদালতকে ব্যবহার করছেন তারেক রহমানের বিরুদ্ধে। অবাক হই এই আদালতের কর্মকাণ্ড দেখে। এই আদালত তো ন্যায় বিচার পাওয়ার জায়গা, এই আদালত তো মানুষের শেষ বর্ষস্থল। যখন এই আদালতকে দেখেই বাক স্বাধীনতা কেড়ে নাই, সংবিধান সম্মত অধিকার কেড়ে নাই, তারেক রহমানের কথা বলা বাংলাদেশের নাগরিক হিসেবে বাক স্বাধীনতা সংবিধানে দিয়েছে। আজকে আদালত বলে তারেক রহমানের বক্তব্য ছাপা যাবে না, তুমি সংবিধানের বিরুদ্ধে কাজ করছো, তুমি আমার সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছ, তোমার সে অবস্থান নেওয়ার অধিকার কেউ দেয়নি, তোমার হাতে ক্ষমতা নেই। আজকে এই আদালতকে ব্যবহার করে শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, কি করুন দেয় বাংলাদেশের জন্য সেই জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ভারতীয় আদালতকে ব্যবহার করে ভেঙে দেওয়া হয়েছে। একদিনে সেখানে গুগু রয়েছে দেশের একটি বাগান এই দেশের জন্য কি করে নেয়। আজকে তার জীবন
সবকিছু আজকে ব্রেন করে দিয়েছে দেশের মাটি বসার জন্য। সেই বেগম খালেদাকে আদালতের গাড়ি বন্দুক রেখে একটা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই আদালতকে ব্যবহার করে আজকে খালেদাকে সাজা দেওয়া হচ্ছে, এই আদালতকে ব্যবহার করে তারেক রহমানকে সাজা দেওয়া হচ্ছে, এই আদালতকে ব্যবহার করে তারেক রহমানের স্ত্রীকে সাজা দেওয়া হচ্ছে, বিএনপির অসংখ্য নেতা কর্মীদেরকে সাজা দেওয়া হচ্ছে। অথচ ন্যায় বিচার পাওয়ার কথা ছিল এই আদালতে, উল্টা ন্যায় বিচার তো দূরের কথা, জুলুমের রাজকে একটা হাতিয়ার হয়ে গেছে এই আদালত। আমরা বলি আমরা আপনাদের উপর ভরসা হারাতে চাই না, এমন কাজ করবেন না। ওই যে স্লোগান দিলেন বিচার প্রতি তোমার বিচার করবে কারা, আজ জায়গাতে সেই জনতা, এই জনতার জনগণ যেন বিক্ষুব্ধ হয়ে আপনাদের দিকে টেনে না যায়। আপনাদের উপর বিশ্বাস চাই। আদালত বিচারালয় যদি বিশ্বাসীয় হয়ে পড়ে আমাদের জায়গা করি বড্ড ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সংযোগ করি নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন আপনারা। নেলসন ম্যান্ডেলাকে 27 বছর জেলে রাখা হয়েছিল, স্বৈরশাসকদের পতন ঘটেছে, ওদের নাম কালিমা লিপ্ত হয়েছে। নেলসন ম্যান্ডেলা দেশের অবিসংবাদীয় সারা বিশ্বের এখন নেতা কর্মী মানুষের নেতা। তারেক রহমানকে আপনি যতই সাজা দেন, এদেশের মানুষের হৃদয়ে আছে তারেক রহমান বাংলার আরেক নেলসন ম্যান্ডেলা। সবচেয়ে সেইটুকু বলি, নেতা অন্তপুষ থেকে তৈরি হয় না, নেতা তৈরি হয় জনগণের মন থেকে। আপনার অন্তপুষ থেকে তৈরি হয়ে ওই নাম বেছে নেতা হন। তারেক রহমান রাজনীতি করে জনগণের মন জয় করে, জনগণের আসন তৈরি করেছে, ষড়যন্ত্র করে তারেক রহমানের বিরুদ্ধে কিছু করতে পারবে না। বাংলার মাটিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, আপনাদের পেছনে খুলে বিচারের বাংলার মাটিতে একদিন হবে। সেই জন্য আজকে এই ফেসিবাদকে তাড়ানোর জন্য আজকে তারেক রহমান দেওয়া পরিবার নয়, আমরা কেউ ভালো নেই। যারা ভালো আছেন তারাও থাকবেন না। বেশিরভাগের চরিত্র নেই, এটা শেষ ব্যক্তিকে শেষ করে দেয়। অদভ্রুকদান এক দফার ডাক এসেছেন, সে এক দফার আন্দোলনে সবাইকে শরীর হওয়ার জন্য হাসিনাকে প্রদান করিয়ে বাংলার মাটিতে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে আমি আহ্বান প্রকাশ করছি। আপনাদের সবাইকে অবলম্বন ধন্যবাদ। ধন্যবাদ জনাব কাদের চৌধুরী আপনার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত সুধী, ডক্টর বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি এদেশের মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আজকের মতো সদা সর্বদা রাজপথে থেকেছে। এই কাজে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন সেই ডক্টর বাংলাদেশ দলের সংগ্রামী মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী দিনের রাষ্ট্রনায়ক এবং আমাদের প্রিয় দল, এই দেশের মানুষের প্রিয় দল জাতীয় দল বিএনপি অ্যাক্টিং চেয়ারপারসন এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানের এই ফরমাসি রায়ের বিরুদ্ধে ডক্টর চিন্তিত আজকে এই মানববন্ধন অনুষ্ঠানে মাননীয় সভাপতি জনাব অধ্যাপক হারুন রশিদ উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধ ব্যক্তি, এদেশের মানুষের গণমানুষের নেতা এবং এই হাসিনা সরকারের ত্রাস এবং আমাদের এই বিএনপির মাননীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজু ভাই উপস্থিত আছেন। এখানে কৃষিবিদ প্রচার সম্পাদক শামীম ভাই উপস্থিত আছেন। ঢাকা ভার্সিটির আহ্বায়ক ওবায়দুল্লাহ ইসলাম এবং খেলা দলের সভাপতি লুৎফুর রহমান ভাই। এছাড়া উপস্থিত আছেন আমাদের সম্মিলিত পেশাজীবী পরিষদের কাজী গনি চৌধুরী এবং সাবেক ইউনিয়নের মহাসচিব ডাক্তার গাজী ভাই সহ উপস্থিত ডক্টর হিসেবে বাংলাদেশের চিকিৎসক ভাইবোনেরা এবং ইলেকট্রিশিয়ান ভাইবোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যখন এদেশের মানুষ এক দফার আন্দোলনে দেশ নেতা আমাদের তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে সংগ্রাম করছে এবং এই হাসিনার পদত্যাগের দাবিতে
সবাই একমত হয়েছেন এবং একত্র সংগ্রাম করছেন। ঠিক সেই মুহূর্তে এই হাসিনা সরকার আজকে এই ফরমাসি রায় দিয়েছেন। আপনারা জানবেন, আপনার অতীতের ইতিহাস, এই যে রায় দিয়েছে এটার বিবরণী আমাদের জনাব তারেক রহমান 1983 সাল থেকে 2007 সাল পর্যন্ত উনি আয়কর জমা দিয়েছেন এবং তার বিবরণ দিয়েছেন। আর উনার স্ত্রী ডাক্তার জবাইদুর রহমানের পরিচয় শুনলে আপনারা অবাক হবেন। উনি ঢাকা মেডিকেলে MBBS পাস করা এবং লন্ডনে পরীক্ষায় কার্যকরী পরীক্ষায় 55 দেশের ডাক্তারদের মধ্যে উনি প্রথম স্থান অধিকার করেছেন। তার কোনো পাপ করার বা তার কোনো অন্যায় করার কোনো পথ নাই, তিনি একটি সৎ মানুষ। কিন্তু এই সরকার তাকে 35 লক্ষ টাকার জন্য তার বিরুদ্ধে আজকে সাজা দিয়েছেন। এই 35 টাকা উনি কোথায় পেয়েছেন? উনি আপনারা জানেন উনি কার মেয়ে? উনি নৌবাহিনী প্রধান এডমিরাল মাহমুদ সাহেবের মেয়ে এবং ATM উসমানীর স্বাধীনী, এবং তারা 2 বোন। তার মায়ের যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে 35 টাকা জমা দেওয়া হয়েছিল, সেটি রাখার জন্য, সেটি এনডিএল করার জন্য এই অবৈধ সরকার ফরমাসি রায় দিয়ে তাকে শাস্তি দিয়েছেন। আমরা এই শাস্তি মানি না, কারণ এই শাস্তি আমরা মানতে পারি না। এই সরকার যার বিরুদ্ধে আমরা এক দফা আন্দোলন করছি, আজকে পেশাজীবীরা, আমার রাজনীতি ভাইয়েরা, আমার রাজনীতি নেতারা সবাই একমত, এই সরকারকে সরাতে হবে। আমি চিকিৎসক, আমি জানি কখন মানুষকে আইসিউতে দেওয়া হয়। এই হাসিনা সরকার এখন আইসিউতে আছে। এই আইসিউতে তারা আবল তাবল বকতেছে, আবল তাবল বকে এবং আবল তাবল রায় দিচ্ছে। এই আবল তাবল রায় দিয়ে কোনো লাভ হবে না। শুনে রাখেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার বেশি দিন থাকার পথ নাই। এদেশের মানুষ 20 কোটি মানুষ আজকে একত্রিত হয়েছেন একজন নেতার আদেশে। যখন ডাক আসবে তখন এই দেশের মানুষ আসছেন। আমরা পেশাজীবীরা 1971 সালে যুদ্ধ করেছি এবং 80-র দশকে আমরা সংগ্রাম করে স্বৈরাচারের সাথে পতন ঘটিয়েছি। আপনার পতনের সময় খুব কাছে, আপনি আর আরো তখন বকিয়েন না, এখনো সময় আছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে যান, আমরা আপনার চিকিৎসা দেবো, আপনি সুস্থ থাকেন। কিন্তু বেশি আবল তাবল করলে আপনাকে ওই আইসিউতেই থাকতে হবে। এদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। এদেশের মানুষ আজকে রাজপথে, এদেশের পেশাজীবীরা আজকে রাজপথে, এদেশের রাজনীতিবিদরা আজকে রাজপথে, আজকে রিক্সা চালক, আজকে ভ্যান চালক, সবাই আজকে রাজপথে। আপনার ফেরার কোনো পথ নাই। আপনি প্রস্তুত হন বন্ধুরা। এই মানববন্ধ জানি কিছু রকমের প্রতিপক্ষ, আমাদেরকে রাস্তায় নামতে হবে। এই সরকারকে অতি শীঘ্র সরাইতে হবে। ডক্টর বাংলাদেশ আমরা জানি কখন পথে নামতে হবে, কখন কাজ করতে হবে। আপনাদের সহযোগিতায়, আমাদের রাজনীতির সহযোগিতায় আমরা এই পেশাজীবীরা আবার পথে নামবো এবং এই সরকারকে পতন ঘটিয়ে আমরা ভরে ফেলবো। ভরে ফেরার সময় নাই, এই সরকারের পতন ছাড়া আমাদের কোনো পথ নাই। তাই সবাই আসুন, আমরা এই সরকারের পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরে যাবো। এই প্রতিজ্ঞা রেখে আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর ছিল বাংলাদেশের সংগ্রামী উপস্থিত আপনার সংগ্রামী বক্তব্যের জন্য। সম্মানিত সুধীর, আপনারা জানেন ডক্টর কিশোর বাংলাদেশের এদেশের চিকিৎসকদের লক্ষ্য অধিকার আদায়ের পাশাপাশি মানুষের প্রকার চিকিৎসা স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে, তেমনিভাবে কাজ করছে এই বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, জঙ্গি মহামারীতে এবং বর্তমানে যে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সংগ্রাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন নেতৃত্বশীল হয়েছে। সেই সংগ্রামে যে সকল জাতীয়বাদী সৈনিকেরা আহত হচ্ছে, তাদের চিকিৎসার ব্যয়বহার বহন করেছে, অনেকাংশে তাদের সুচিকিৎসার ক্ষেত্রে সহায়তা করে যাচ্ছেন ডক্টর কিশোর বাংলাদেশ। এত সব কাজগুলো যাদের নেতৃত্ব সুপরিচালিত হচ্ছে, সেই সংগঠনের অন্যতম সুযোগ্য মহাসচিব ডক্টর কিশোর বাংলাদেশ যাবে সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন আজকে মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি এবং ডক্টর কিশোর বাংলাদেশ যাবে সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। অধ্যাপক ডক্টর
বাংলাদেশের পেশাজীবীরা এই রায় মানবে না। ছাত্রবৃন্দ, আমরা জানি বাংলাদেশের এই সময়ে যখন এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সমগ্র জাতিকে একত্রিত করে, সমগ্র বিরোধী দলীয় নেতৃবৃন্দ জনগণকে একত্রিত করে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বৈরাচারের বিদায়ের যে আয়োজন চলছে, যে আন্দোলন চলছে, তাকে দমন করার জন্য এই ফরমাইশি রায়। কিন্তু আফসোস, তারা জানে না যারা এই রায় দেওয়ার পরিকল্পনা করছে, বাংলাদেশের মানুষ, পৃথিবীর নির্যাতিত মানুষ যখন আন্দোলনে যাবে, তখন রুখে দাঁড়ায় কোন স্বৈরাচারী তাদের সামনে কিছু নয়। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের পেশাজীবীরা 69-এ, 71-এ, 52-এর ভাষা আন্দোলনে, 90-এর গণ আন্দোলনে আত্মাহুতি দিয়েছি গণতন্ত্রের জন্য। ইনশাআল্লাহ পেশাজীবীরা আবারও আপনাদের সাথে, জনগণের সাথে এই স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নামবে, রক্ত দিবে, গণতন্ত্র ফিরিয়ে আনবে। বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি, তিনি এখন কান্ডারি জনাব তারেক রহমানকে ফিরিয়ে আনবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ। আজকের মানববন্ধন কর্মসূচি এবং ডক্টর শৈশব বাংলাদেশ দলের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুন রশিদ, সম্মানিত শিল্পী, আমরা আমার এক পর্যায়ে দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন, বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে, বাংলাদেশের জনগণ মানুষের কোনো মৌলিক অধিকার নেই, বাংলাদেশের গণতন্ত্রের বিন্দুমাত্র রেশমাত্র নেই। সেই গণতন্ত্র এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে সুরক্ষিত করতে যিনি এই সময় সংগ্রাম করে চলেছে, সেই সময়ের ক্রান্তিবীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহযোগিতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জনগণের প্রতি নিবেদন গণমানুষের নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ দ্রৌপদী মুর্মু আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন। বক্তব্য নিয়ে আসছেন অধ্যক্ষ জনাব দ্রৌপদী মুর্মু আহমেদ। সম্মানিত সভাপতি, এদেশের বরেণ্য চিকিৎসক, জ্যেষ্ঠ চিকিৎসকদের অন্যতম ডাক্তার হারুন রশিদ, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি হারুন ভাই উপস্থিত রয়েছেন, এদেশের একজন অন্যতম প্রবীণ চিকিৎসক গাজী আব্দুল হক ভাই, বিএমএর সাবেক মহাসচিব, উপস্থিত রয়েছেন ক্যাবের সাধারণ সম্পাদক, তিনিও দেশের একজন নামকরা চিকিৎসক ডাক্তার আব্দুল সালাম, আর রয়েছেন এই অনুষ্ঠানে দেশের গুণীজন বরেণ্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর উবায়েদ, বিখ্যাত সাংবাদিক গনি চৌধুরী, উপস্থিত রয়েছেন কৃষিবিদ শামীমুর রহমান স্বামী, এরা প্রত্যেকেই বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা। আর ড্যাবেস্ট রয়েছেন শাকিব, মেহেদি, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন বরেণ্য শিক্ষক সহ অনেকেই আছেন, সবার নাম বললে অনেকক্ষণ সময় পেয়ে যাবে। আমি শেখ হাসিনার নিয়ন্ত্রিত আদালত কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিনী জুবাইদুর রহমানের নামে যে সাজা দেওয়া হয়েছে তাদেরকে আমি বিস্মিত নই মোটেই। আপনি যদি চাঁদাবাজকে মসজিদের ইমাম বানান, তাহলে
ওই ইমামতির চাইতে চাঁদাবাজের কাজ বেশি হবে। আপনি যদি সন্ত্রাসীকে প্রাইমারি স্কুলের হেডমাস্টার বানান, তাহলে ছাত্রছাত্রীরা সন্ত্রাসী কাজ ছাড়া আপনার ভূগোল, ইতিহাস, ম্যাথমেটিক্স এগুলো শিখবে না। যখন রাষ্ট্র কাঠামোর উপরে প্রতিহিংসা পরায়ণ, আক্রোশমূলক, সন্ত্রাসী বৈশিষ্ট্যে পরিপূর্ণ মানুষ দেশ পরিচালনা করে, তার অধীনে আইন, আদালত, প্রশাসন তারা কতটুকুই বা স্বাধীন থাকবে? তারা স্বাধীন থাকতে পারে না, তাদের স্বাধীনতা নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় বা শ্যামলীর সেই বাসভবন থেকে লাল বোতামে সুইচে চাপ দিলে সেখানকার যিনি ব্যক্তি, প্রধান ব্যক্তি, যিনি জোর করে ক্ষমতা ধরে আছেন, প্রধানমন্ত্রী তার ইচ্ছার বাইরে আদালত যেতে পারে না, প্রশাসন যেতে পারে না, পুলিশ যেতে পারে না, তার নির্দেশই পালন করতে হয়। আমরা আমাদের ধর্মে কয়েকটা দিবস আছে, কয়েকটা রজনী রাত আছে, আমরা সবাই জানি খুব পবিত্র রজনী। লাইলাতুল কাদর, লাইলাতুল আরবি শব্দ মানে রাত, রজনী। লাইলাতুল বরাত, সৌভাগ্যের রজনী। এখন শেখ হাসিনার নিচে দুটা আরো কিছু লাইলাতুল প্রতিষ্ঠান গড়ে তুলছেন। কেউ কেউ বলছেন রসিক জনেরা যে লাইলাতুল আদালত আর লাইলাতুল ইলেকশন, মানে দিনের ভোট রাত্রে হয়। এই জন্য political rivalry. This is Inside Story. Hello and a very warm welcome to the program. It's great to have you with us. I'm Cyril Vanier. She is known as the daughter of democracy to her supporters, an authoritarian to her critics. Bangladesh's Prime Minister Sheikh Hasina has been in and out of power for decades, but tens of thousands of opposition supporters have joined protests in the capital, Dhaka, demanding her resignation. They want a neutral caretaker government to organize the upcoming election. They accuse her governing Awami League party of intimidation and vote rigging in previous elections. Hasina's longtime rival is former Prime Minister Khaleda. She says the government cannot be trusted to oversee a free and fair vote next year. So, what does this mean for democracy in Bangladesh? And what does the future hold for these two leaders who've dominated politics for more than 30 years? We'll get to our guests in a moment. First, though, this report from Victoria Gatenby. Tens of thousands of opposition supporters protest in the capital, Dhaka, calling for Prime Minister Sheikh Hasina to resign. We want the fall of this illegitimate government that was elected by a rigged vote. We want to see the people of Bangladesh live in peace, cast their votes safely, cast their votes themselves. Sheikh Hasina is the daughter of Bangladesh's first president. Some accuse her of being an authoritarian, but under her leadership the country has become one of the fastest growing economies in the world. She's alternated power with her main rival Khaleda Zia for more than 3 decades. Zia heads the Bangladesh Nationalist Party, the largest in the opposition coalition. In 2018 she was convicted of corruption charges which she says were politically motivated. She was barred from running in the election later that year. That poll was marred by violence. Sheikh Hasina was declared the winner, but the opposition rejected the results, accusing the government of intimidation and vote rigging. The opposition BNP says the government can't be trusted to run free and fair elections next year either. It's calling for an interim government to be installed, otherwise it says it'll boycott the election. The governing Awami League has rejected such calls. We want to send out a message that there is no alternative to a democratic process other than the rule of law. So in the name of protest, in the name of political program, any kind of acts of terror would not be tolerated. And the rule of law should be established.
Security has been stepped up in the capital. The protests are likely to intensify as the election draws closer. Victoria Gatenby for Inside Story. Time to bring in all our guests. They're all joining us from Bangladesh. So in Dhaka, Muqtadir Rashid, you are an investigative journalist who writes for the English language newspaper New Age. Well, a warm welcome to you all. Let me address this first question to Salim Altaf George, Member of Parliament for the Awami League, the ruling party. The opposition, Salim, is demanding that the Awami League put in place a neutral caretaker government to conduct the upcoming elections, make sure they're free and fair. Will the Prime Minister, Sheikh Hasina, do that? Thank you, everybody, first of all, and very good evening to everybody. We are, like we're saying, that next parliament election is going to be free and fair, and is going to be under the existing constitutional system. There is no unconstitutional system is not going to prevail in this country anymore. All the next elections are going to happen in the existing constitutional system. And our opposition friends, they are asking an interim government or a caretaker government or in the name of neutral government, which is completely unconstitutional, declared by the highest court of this country. So we all are bound by that verdict. So in that case, I mean, if our political friends, opposition friends, they want a free and fair election or more less faulty election, they can give us suggestions how, under the election commission, under the Bangladesh Election Commission, how we can hold more free and fair election. They can give us suggestions. How can we do the election time government, how it can be formed. So they're not going in that way. They are rigid and they're doing everything for bring an unconstitutional system. So from our party, our Prime Minister Sheikh Hasina, we already confirmed everybody that next election, whatever is happen, next election is going to be free and fair election. But though it's a political party's own decision whether they are going to participate in the election or not. So it's not only in the hand of the ruling party, or it's not in the hand of Awami League. It's in the hand of BNP too. So they should will to participate in the election. But sometimes we think that their policy is to bring sorry? Well, let's ask them if they are going to participate in the next election, since you bring up that point. Let me turn to Rumin Farhana. Will the BNP boycott the next election or run in the next election? Thank you so much, and a very good evening to everyone. I want to make it very clear at the beginning that Bangladesh is no longer a democratic country. And it has become a completely one-party state ruled by one person. And it is her wish what to do and not to do, how to rule the country and how to conduct the election, etc., etc. If you look in 2014 election, you'll see the government was formed without getting a single vote because 153 seats went uncontested. If you see 2018, that election is mostly known as the midnight election. People couldn't vote. At that time, the Prime Minister sat with the opposition leaders and members, and she promised, she gave assurance, and she said to keep faith on her, and she promised that she will going to hold a very fair election. And what we see in 2018, the whole election was marred by rigging and violence and whatnot. More than 50 candidates of BNP was physically assaulted. Our activists and members, they were not allowed to participate in the campaign. False cases have been filed against them. Their houses and cars were vandalized and whatnot. There was no level playing field before the election. So how can we trust on what government party is saying that this time the election will be free and fair? Today, I saw a small report on Al Jazeera regarding Bangladesh. Rumin, there are a lot of accusations there, and Salim, rest assured, you will get a chance to, you'll get
chance to respond to those, of course. But Rumeen, there is a question here. Will the BNP run in the election or boycott the election? You haven't told us. Very clearly, we are ready to run the election, provided the government step down and hand over the power to a neutral caretaker government. Because the history shows that only 4 elections were accepted by every single party of this country, and those all 4 were conducted under a caretaker, neutral caretaker government. It's unfortunate, but the reality is under any partisan government, we couldn't have a fair election, neither national election nor any local government election. It is unfortunate, but this is the reality. Okay, let me turn to Muqtadir. We need some explanation here. I think most of our audience will not be familiar with this system of this caretaker government. Can you explain to us how that has worked in the past? Thank you for having me here. The caretaker system first introduced not in form of law, but it was introduced in 1990, early 1990. And then it was, the military government ruled by the Irshad regime. And then we had a kind of caretaker arrangement to run a free, fair election. And following that, in 1996... Wait, hold on. What is that arrangement? What do you mean? There was an arrangement to run a free and fair election. What does that mean? That election was held under the Chief Justice who hold the election at the time. So that arrangement was transformed legally, and that was inducted into the Constitution in 1996. And following that, we had another election in 2001, and we found another election that is in 2008 in December. So after the 2008 election, unfortunately, there is no provision nowadays which basically held under the caretaker arrangement. Caretaker is an interim government, we can say, to understand the global audience. That government will be selected from the impartial or neutral or apolitical person who are from, who are leading from the different sector, like judiciary, from. Those people Am I correct? Am I correct to describe the system? Am I right to describe the system this way? Under the caretaker government system, 3 months before the election, the parliament and the government would step aside, and what was perceived to be a neutral government would step in for the purpose of overseeing a free and fair election. And this has happened at least 3 times in the country's history: 1996, 2001, and 2008, as you just told us. Am I right on all of that? Exactly. But in 2008, there was an exception that they took at least 2 years, because at a certain point of time, the military intervened covertly, and they ran for almost 2 years. So they handed over the power. That caretaker government handed over to power to basically Sheikh Hasina after she was assumed in power through the election in 2000. But after that, we didn't find this kind of arrangement. I would say the caretaker, whatever you say, it's the interim. But when there is when we see the 2014 election, that was marred by violence, and 2018 election already Rumeen said about that, what happened. I don't want to explain it here anymore, but those are an election accepted by the majority of the people in Bangladesh. So that's really interesting, because you're telling us that those 3 elections you mentioned, 96, 2001, 2008, were widely perceived as free and fair. Pause there for a second. I return to you, Salim, and I'm sure you're going to have a ton of things to say after what Rumeen Farhana was telling us earlier. But here's my next question. If there was a system in the country's recent past that allowed elections to be perceived as free and fair by everybody, why not go back to that system? We had a political arrangement with all the political parties. That was not under a constitutional system. That's outside the constitution. We had an understanding with all the other parties that we are going to hold the next 3 elections
under the interim government or caretaker government or whatever it may be the name is. But the thing is how we corrupted the system, how we damaged the system. That's the question. I didn't want to go back for that, because if we go back for that, the dirt will come out. And all the political dirt, our opposition friend BNP, they make the politics dirty for this country. They damaged all the system. Why? And why people thought that this caretaker system is not going to work for this country anymore. Why? Because it was working well before. But why we thought that this system is no longer going to be effective for us? Because the previous government, BNP, has corrupted the system. So the BNP hasn't been in power for 14 years. Corrupted the system. I said BNP has corrupted the system of caretaker government. And then this political arrangement went to the court. And the court said the arrangement the political party has been made was unconstitutional. So the highest court of this country said that in their verdict that this system is completely unconstitutional. And then it's bound upon all the people of this country, as it is bound like in every country's people. So we are going to hold the next election under the constitutional system. And I want to make sure to everybody that in Bangladesh, under no unconstitutional system, the election is going to be happen ever again. So we are saying to everybody, our political friends, our opposition parties, that how under this existing system, how we can hold a free, fair, and credible election to everybody. So we are asking suggestions from them. You cannot be rigid in one point, which is completely unconstitutional. So we are saying, we are asking from them that you are giving us suggestions, fruitful suggestions, that how and how the next election is going to hold, and how the election time government is going to reform, how we can strengthen the election commission. So they're not saying nothing about it. They are trying to make anarchy, a complete anarchy, political unrest, violence, what they have done before. So they are trying to do that again. So after that, what they are wanting to do in the country is not going to happen, because they're trying to jeopardize the life of the people. They're trying to jeopardize the country. They're trying to jeopardize the interests of the people of this country. So we are standing just middle of that. We are saying, no, it's not going to happen anymore. The country, let us turn to is Ramin. moving forward under the leadership of Prime Minister Sheikh Hasina. We are go forward with that. We are not going to go back again in the dark time again. Ramin, the BNP is asking for a neutral caretaker government. Okay, we've been over that. But as Salim was just reminding us, that has been ruled unconstitutional. And I do appreciate that Supreme Court ruling was extremely controversial at the time. Still, there is that Supreme Court ruling. Doesn't that rob the BNP of a major option, of exactly what you are asking for? The caretaker government isn't going to come back because it's unconstitutional. Unfortunately, what my friend was telling is not the whole truth. The court, in its short verdict, made it absolutely clear that next two elections can be done under free, fair, and neutral and caretaker government. Then, in the long verdict, the detailed verdict, it made it absolutely clear that next two elections should be held under caretaker government because it's the necessity of, under the doctrine of necessity, and common people of Bangladesh, they want caretaker government for free, fair, and neutral election. But one thing they added in the detailed verdict, and they said that if Parliament wishes, the Parliament formed a committee called Constitution Amendment Committee, and in that committee was headed by two very senior leaders of Awami League. One was Sajida Chaudhary and the other was Suranjit Sengupta. In that committee, Awami League itself went and said that caretaker government should not be abolished. It should be there in the constitution, at least because the political situation of Bangladesh, because the distrust and because the relationship between the parties, it's not the time to abolish caretaker government. But one fine morning, they abolished it from the constitution. For what reason, we don't know. They know it the best. Secondly, constitution is not a Holy Quran or a Bible.
You can change it anytime for the sake of people. And it's been changed twice on this topic specifically. Absolutely. It has already been changed for more than 16 times. And one thing I want to make absolutely clear, that it wasn't there in the Constitution before 1996. And it was Awami League who forced BNP, compelled BNP to amend the Constitution and incorporate caretaker government in it. For that, they called Hartal for 176 days. They started movement, huge protest, and, end of the day, BNP was... This is a really interesting argument. I'd like to put this to Salim, actually. Rumin is reminding us accurately that in the 90s, when the Awami League was in the opposition, they were the ones asking for a neutral caretaker government. This is what I said. I don't want to go back because it will take a long time. I won't have time to explain what Rumin said. That's why I say the system was completely ruined by them. Why Awami League had to fight for the caretaker government while it was settled by a political arrangement in 1991? So why Awami League had to protest, go against that? Okay, all right. So Rumin should say why Awami League had to bring back the caretaker government. Why? Because it was a settlement before in the year 1991. So why Awami League had to fight for that again? Rumin didn't say that. So what I'm saying, that arrangement, when the arrangement was done, and at that time there was no verdict of the court. So when the court said the arrangement was unconstitutional, it is unconstitutional. One thing Rumin said again, that there was a court verdict. It was not verdict, it was the observation by the court that maybe next two elections can be done by the caretaker government. But in the original verdict, they said no. And it was the decision by the parliament, what parliament is going to take the decision. Parliament took the decision. So it's been constitutional. One more thing is, while the court passed the judgment, why BNP didn't take any legal step against that? They didn't do that. Why? Okay, So I want to broaden the conversation a little bit. Back of their mind, they supported that. Now, when everything is gone against them, they're saying, "Oh, now this is we have to bring back the system. We don't want any constitution should be changed. What this and that." They're talking it for like 14 years. All right, Salim, your point is well taken. So I don't know that the people of this country, they didn't accept that, don't support that. So it will be remaining same. All right, Salim, your point is well taken. And I think by now our viewers have understood that at the heart of this battle, there is a political rivalry over this mechanism that has been in place and is no longer in place for organizing elections that are widely perceived as free and fair. We get that. So let's just leave that to the side for a second. And let me go back to Muqtadira and ask you the big, broad question. Earlier in the show, Rumin's opening statement was, you need to understand Bangladesh is no longer a democracy. So that's the question I want to put to you as a journalist who looks at these things in a dispassionate way. You're not a politician. You're not running for office. There have been many accusations of democratic backsliding under the rule of Sheikh Hasina. In your view, is Bangladesh still a fully functioning democracy? Honestly, I have to say it's no. And the reason why is, the situation, what I see from my eyes, that's I can explain. I don't want to say more because there is a law which we call the Digital Security Act. And with that act, if I say something which the government or the security agencies think they're not suitable for them, they can prosecute me and I would be in jail for many years. And you are very much aware of that. But what I can say the partiality and impartiality. So what I see today when I was covering the violence, the protest of the opposition party here in Dhaka. So I saw the opposition party leaders were dragged to the car and they were taken from the
spot, whereas the ruling party men were, parading on the street with the sticks, and they are chanting, shouting along with the police, and they were grabbing, dragging opposition activists and handing over to the police. So see that scenario as a normal perspective, as a perspective of a journalist, or as a perspective of a simple Bangladeshi citizen. So these are the things you can see on the bird's eye view. On the other hand, what we believe, the media, you can say the media is booming. So most of the media, under the leadership of Prime Minister Sheikh Hasina. At the same time, how much we can write, its self-censorship is really, really one of the biggest issue every time the journalist is facing in Bangladesh. If you see the last 10 years or 15 years, you see the cases of enforced disappearance, cases of extrajudicial killing. And when everything ended up with the sanction imposed by the Treasury Department of the United States, and the number of extrajudicial killing and enforced disappearance plummeted significantly. So that was a kind of political commitment from the leadership which we are having now. But on the other hand, if you see, when we see the U.S. diplomats visited Bangladesh this month, in fact, Azraz Jaya visited and Donald Lu visited. So we thought that the situation would be a bit more different, and the political vibrance will be coming in next in the run-up of the election. But unfortunately, we see the more violence is happening in the city and across the country, and the opposition leaders are being arrested. They said it's very selective. The number is low, but they are arresting those people who are, can mobilize the big protests. All right, Muqtadir, thanks for that. And just to provide some of the facts behind what you were just telling us, it's true that the U.S. has shown increasing signs of concern about Bangladeshi democracy. A few things to highlight here. In 2021, Washington sanctioned Bangladesh's elite paramilitary force over alleged extrajudicial killings. That's one thing to put on our viewers' radars. Also, just 2 months ago, the U.S. announced that it would refuse visas to anyone implicated in, quote, undermining the democratic election process. And something else that's noteworthy from the U.S. side of things is that they have not invited, the Biden administration has not invited Bangladesh to its last two democracy forums. Okay, with all of that said, and we're competing with the time here, Salim, do you accept, yes or no, that there has been some democratic backsliding under the governance of your prime minister? What Mr. Muqtadir said is just allegations, what is made by the opposition parties. They are making this allegation, whether it's false or true, that on that basis of allegations, some of the people are talking about it, and we are saying that the allegations have been making is not completely right. It's false. So these false allegations are well spread in the world. It's well spread in the world, and the whole wide world is not investigating properly, because this thing, when you're saying in the regime of Awami League, forced disappearance, extrajudicial killing, this or that, what is undemocratic, they're trying to say, if you go back, the scenario is more bad, more pathetic, more violence is there. No one's saying how many Awami League leaders have been killed, how many popular national leaders have been killed in a broad daylight, in a public meeting, by spraying bullets, by throwing grenades. How many killings has been happened in that time? No one is saying about that. And I just said, like before, a little bit before, I don't want to go back. I want to look forward. What well-being we can bring for this country. So I'm suggesting in my
utmost request I'm to going to have to everybody, wrap this our up. political friends, our opposition friends, everybody should come together for the sake of our democracy, for the sake of our country, for the sake of our people. So don't make any violence. right. Don't bring this, I have take to this jump country in. back in the dark again. Okay, sorry, Salim, to do this to you, but I have to jump in. We're over on time, but I want to thank all of you wholeheartedly. We want to hear all those voices, and we did, for joining the discussion here on Al Jazeera. Our guests, Muqtadir Rashid, Salim Altaf George, and Rumin Farhana. Thank you again, and thank you too for watching. You can see the program again anytime by visiting our website, aljazeera.com. And for further discussion, go to our Facebook page. That's facebook.com/AJ Inside Story. You can also join the conversation on Twitter, our handle, @AJ Inside Story. From me, Cyril Vanier, and the entire team here in Doha, bye for now.